করোনার কোয়ারেন্টাইনে বছর জুড়ে স্থবির রাজনীতি, মহামারীর সংক্রমণও জাতীয় স্বার্থে রাজনীতিকে এক মঞ্চে আনতে ব্যর্থ। নতুন নয় পুরনো বাস রং করে গণপরিবহনে শৃঙ্খলা আনার চেষ্টা। ঢাকায় কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্পে আধুনিকায়নে ৩ লাখ টাকা করে পাবেন মালিকরা। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ, বিপুল টাকায় কিনে নিয়মিত লাইসেন্স নবায়নের দাবি দোকান মালিকদের। কিশোরগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধ শতাধিক। বগুড়ার ধুনটে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার 4। নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর সংখ্যা কমলেও দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে 1.5 গুণ। নতুন স্ট্রেনের সংক্রমণ জাপান ও ফ্রান্সেও, ভ্যাকসিন নিয়ে নানা প্রান্তে তোড়জোড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে 159 রানে। পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টা সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিদিমা হক এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার ছোবলে বছর জুড়েই প্রায় স্থবির রাজনৈতিক কর্মকাণ্ড। নিরুত্তাপ রাজনীতি এখনও সচল হয়নি, নেই সভা সমাবেশ বা রাজনৈতিক কোলাহল। রাজনীতি বিশ্লেষকরা প্রায় রাজনীতিহীন 2020 সালে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে এমন মন্তব্য করেছেন। পাশাপাশি বলছেন এই মহামারী মতপার্থক্য থাকার সত্ত্বেও 2 বড় রাজনৈতিক শক্তিতে জাতীয় স্বার্থে এক মঞ্চে আনতে পারত, কিন্তু রাজনীতিবিদরা সেই সুযোগও হাতছাড়া করেছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। সভা সমাবেশ মিছিল স্লোগান, এই হলো বাংলাদেশের রাজনীতির চিরচেনা রূপ। 2020 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এমনই ছিল রাজনৈতিক অঙ্গন, কিন্তু বৈশ্বিক মহামারী করোনা এসে মার্চ মাসে হঠাৎই থামিয়ে দেয় সবকিছু। শুরু হয় রাজনৈতিক কোয়ারেন্টাইন। স্থবিরতা কাটিয়ে এপ্রিল মে মাসে শুরু হয় ভার্চুয়াল রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি দুদলই ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করেন রাজনৈতিক কর্মকাণ্ড। করোনার ছোবলে এখন পুরোপুরি সক্রিয় নয় কোনো কিছুই, তাই রাজনীতিও নেই আগের জায়গায়, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2020 তো প্রকৃতপক্ষে কোনো রাজনীতি ছিলই না। করোনায় বিপর্যস্ত মানুষের পাশে রাজনীতিবিদদের থাকা না থাকা নিয়েও প্রশ্ন ছিল বছর জুড়ে। পাশাপাশি কিছু জনপ্রতিনিধির অনৈতিক কর্মকাণ্ড রাজনীতিবিদদের ভূমিকাকে আবারও প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক করোনাকালে সরকারি ও বিরোধী দলের ভূমিকার মূল্যায়ন করেছেন। ক্ষমতাসীন দল যদি এই ধরনের সমস্যাগুলোকে সমাধান না করে রাজনৈতিকভাবে, তাহলে কিন্তু কখনো অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা সমাধান হবে না। বিএনপি তো সেই ঘরে বসে আছে, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, তারা যে কোনো সময় ডাক দিলে লক্ষাধিক লোক ঢাকা শহরে নিয়ে আসতে পারে, কিন্তু ঘরে বসেই তারা কি করতেছে, সিদ্ধান্ত গ্রহণ করতেছে, জনগণের নিকট আসতেছে না এবং জনগণের দাবিগুলোকে সামনে রেখে প্রোগ্রাম চক আউট করতেছে না। করোনাকাল এখন পর্যন্ত কেড়ে নিয়েছে প্রায় 7,500 মানুষ, যার মধ্যে আছেন কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ। তাদের শূন্যতা হয়তো পূরণ হবার নয়, তারপরও জাতীয় সংকটে দুদল দুদিকে। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, অর্থাৎ রাজনীতি হচ্ছে সমঝোতার মাধ্যমে একটা উপসংহারে উপনীত হওয়া। সেখানে আমরা দেখব 2020 সালে এই যাত্রাটুকু শুরু হয়নি। করোনা সংকটে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই দলটির ভূমিকা আরও ভালো হলে সংসদে জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী হতো। বাঘের পিঠে ওঠা খুব সহজ, নামা খুব কঠিন হয়ে যাবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নতুন বাস এখনই নয়, পুরনো বাসগুলোকে রংচং করে রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। আগামী 1 এপ্রিল থেকে ঘাটারচর মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্প। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জোরে সোরে এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ। কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায় রজনীগন্ধা সিটি লিংক সহ অন্তত 5টি কোম্পানির 50 জনের বেশি মালিকের অন্তত 165 বাস চলছে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প চালু করতে চান কর্তৃপক্ষ। এসব জরাজীর্ণ বাসের উপর ভর করে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। তবে এসব বাসেই লাগানো হবে নতুন রং। পুরনো এসব বাসগুলোকেই ভেতরের সিট সহ যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে। বাসের ভেতরের দুরবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। অনেকে ভাবছে যে এখানে নতুন বাস দিয়ে শুরু করে না কেন, নতুন বাস দিয়ে এই মুহূর্তে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। প্রতি গাড়ি প্রতি 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং সেটা 4.5% ইন্টারেস্টে 2 বছরের মধ্যে পরিশোধযোগ্য। সেই টাকা দিয়ে গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, তারপর গাড়িগুলো রুটে যাবে। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক হেল্পারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনো নিশ্চিত না। তবে পাইলট প্রকল্প চালুর আগে এই রুটে বাস স্টপেজ টিকিট কাউন্টার করে দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। কোম্পানি যদিও ফুল ফ্লেজেড জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে না, তারপরেও শ্রমিকদেরকে ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে বেতন ভিত্তিক চালাতে হবে, তাদের ড্রেস কোড থাকবে। এখনো ডেইলি বেসিসে আমরা আগে আপাতত শুরু করব, পরবর্তী পর্যায়ে ওইটাকে আমরা মান্থলি বেসিসে নিয়ে যাব। এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহন শ্রমিক যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা। মালিকও পয়সা পাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। সরকার যদি যেভাবে বলতেছে কাজটা যদি সেভাবে হয়, সরকারের সতর্কতায় থাকাই ভালো। বাসের পিরাপিরি তো এক কোম্পানি হলে ভালো হয়। সব মিলিয়ে পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর মতিঝিল রুটে তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও অন্তত 4 মাস। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের ইটনায় 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। শনিবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পু স্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে 2 গ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। মীমাংসার জন্য রাতে আমিরগঞ্জ বাজারে দুপক্ষ সালিশে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 40 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়ার ধুনটে ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে 8 বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা এবং ধর্ষণের দায় স্বীকার করেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার দিন 14 নভেম্বর বাপ্পি ও তার সহযোগীরা নুসরতপুর গ্রামে ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে শিশু তাবাসসুমকে ধর্ষণ করে হত্যা করে। এই ঘটনায় শিশুটির বাবা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাপ্পি আহমেদ, কামাল পাশা, শামীম রেজা ও লাবলু শেখকে গ্রেফতার করে। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আসামিরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আমরা ইতিমধ্যে 4 জন আসামিকে গ্রেফতার করেছি, বাপ্পি, কামাল, শামীম এবং লাবলু শেখ। এই 4 জনকে, এই 4 জনেই তাদের 8 বছরের তাবাসসুমকে নৃশংসভাবে পরপর ধর্ষণ করার পর গলা টিপে তাকে হত্যা করেছে। দেশে করোনায় 24 ঘন্টায় 9,912টি নমুনা পরীক্ষায় শনাক্ত 834 জন। এই সংখ্যাটি গত 7.5 মাসের মধ্যে সবচেয়ে কম। 24 ঘন্টায় নতুন যত রোগী শনাক্ত হয়েছে তার দ্বিগুণ সুস্থ হয়ে উঠেছেন। তবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষার সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা 1.5 গুণ বেড়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। 24 ঘন্টায় মোট 30 জনের মৃত্যু, মোট মৃত্যু 7,428 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ পর্যন্ত সুস্থ 4,50,488 জন। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,08,099 জন হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 8.41%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.8%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার
88.66% এবং মৃত্যুর হার 1.46%। যুক্তরাজ্যে শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস। এবার ফ্রান্স এবং জাপানেও তার অস্তিত্ব মিলেছে। ফ্রান্সের সঙ্গে ব্রিটেন সীমান্ত আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মহামারীর প্রথম ঢেউয়ের চেয়ে আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে ইটালির করোনা ভাইরাস। এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 8 কোটি ছাড়ালো, আর মোট মৃত্যু হয়েছে 17,57,000-এর বেশি মানুষের। অনুমোদনের পরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ। এর মধ্যে ইতালি ও গ্রিসে পৌঁছেছে মার্কিন ফার্মাসিউটিক্যালসের প্রথম চালান। দক্ষিণ কোরিয়া ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে শুক্রবার ফাইজারের টিকা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ সালমান। অন্যদিকে 7,000-এর বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষার পর চীনের সিনোভ্যাকের টিকা 91.25% কার্যকর বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পাবার পর এবার এর জোটভুক্ত দেশগুলোতে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার ফাইজারের প্রথম চালানটি পৌঁছে ইতালি ও গ্রিসে। ইতালিতে 9,750 ডোজ টিকা পৌঁছানোর পর রোববার থেকেই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি। এছাড়া গ্রিসও সমপরিমাণ টিকা পেয়ে 27 ডিসেম্বর শুরু করছে টিকাদান। গত সপ্তাহ থেকে সৌদি আরবে টিকাদান কর্মসূচি শুরুর পর শুক্রবার ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন প্রিন্স সালমান বিন আব্দুলাজিজ। নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য ফাইজার ও জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন আমদানিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়া। আরেক মার্কিন ফার্মাসিউটিক্যালস মডার্নার সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেও চুক্তি অনুযায়ী জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাক উদ্ভাবিত ভ্যাকসিন করোনা ভ্যাক 91.25% কার্যকর বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য দপ্তর। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানান, তুরস্কের 7,371 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটির পরীক্ষা শেষে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে তুর্কি সরকার সিনোভ্যাকের সঙ্গে 5 কোটি ডোজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। চলে গেলেন কোথাও কেউ নেই এর জনপ্রিয় বদি চরিত্রের অভিনেতা আব্দুল কাদের। 69 বছর বয়সী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। শনিবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ক্যান্সারের সাথে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মাত্র দুদিন আগেই প্রিয় দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে প্রতিবাদ জানিয়েছিল তৃতীয় শ্রেণী পড়ুয়া আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শনিবার সত্যি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের, যা এখনো দুঃস্বপ্ন লুবাবার জন্য। গত 8 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় গুণী এই অভিনেতাকে। জানা যায় সারা শরীরে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি ক্যান্সার। দেশে ফিরে 20 ডিসেম্বর রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় আব্দুল কাদেরকে। সেখানেই মারা যান সবার প্রিয় বদি। মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার ডিওএইচএস এর বাড়িতে। সেখানে শেষবারের মতো তাকে দেখেন পরিবারের সদস্যরা। শেষবার তো শেষ ইচ্ছাটা পূরণ করে যেতে পারেনি। আবার দাদা অবশ্যই জান্নাতে যাবে। দাদা কোনো খারাপ কাজ করেনি, সবই ভালো করেছে। মিরপুর ডিওএইচএস থেকে মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে ফুল আর অশ্রুতে প্রিয় বদিকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সবসময় আনন্দে থাকতে চাইতো, অন্যকে আনন্দ দিত। বলে বোঝানো না যাবে না যে কি ধরনের একটি ভালো মানুষ ছিলেন। যেখানেই থাকুন আব্দুল কাদের, আমাদের কাদের কাকা, কারো কাদের ভাই, প্রিয় মানুষ, উনি ভালো থাকুন। একজন নাট্য অন্তপ্রাণ মানুষ, একই সাথে অত্যন্ত ভালো মানুষ। আর আজকে হারাইলাম আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি সেই মামা।
শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল কাদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বদি নামেই পরিচিত ছিলেন অভিনেতা আব্দুল কাদের। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর এই গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেছেন 2000-এরও বেশি টিভি নাটকে। মঞ্চেও তিনি এক শক্তিমান অভিনেতা ছিলেন। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। সত্য বলিব, কোনো কথা মিথ্যা বলিব না, কোনো কথা মিথ্যা বলিব না। বাকের কি খুন করেছে? বাকের ভাইয়ের বিরুদ্ধে আদালতে বদির মিথ্যে সাক্ষ্য প্রদান, যার ফলে ফাঁসিতে ঝুলতে হয়েছিল বাকের ভাইকে। এই ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত জনপ্রিয় কোথাও কেউ নেই নাটকের শেষ দৃশ্য। যে নাটক 90-এর দশকে কাঁদিয়েছিল কোটি মানুষের হৃদয়কে, মিথ্যের কাছে পরাজিত না হতে সবাইকে বাধ্য করেছিল রাজপথে নামতে, যার বাকি গল্পটা বলেছিলেন বদি নিজেই। 93 ঐতিহাসিক নাটক কোথাও কেউ নেই এর কেন্দ্রীয় চরিত্র বাকের ভাইয়ের নাটকীয় ফাঁসির 40 দিন পূর্তি উপলক্ষে এক বিরাট কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রের মধ্য দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আব্দুল কাদের। আজও অনেকে তাকে সেই নামেই চেনেন। কেমন আছে মনীষা? এমন আরেক জনপ্রিয় নাটক নক্ষত্রের রাত, যেখানে সেই বদি আবির্ভূত হন দুলাভাই চরিত্রে। সাংসারিক মানবিমান হাস্যরস মিলিয়ে নিজেকে তিনি প্রমাণ করেছিলেন একজন শক্তিমান অভিনেতা হিসেবে। একে একে তিনি অভিনয় করে গেছেন অন্তত 2000 টিভি নাটকে। সালাম কর ভাইজান, আপনি জীবনে কি কি কাজ করছেন আমার ভাইগনার একটু বুঝাই কোন। 1951 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন অর্থনীতিতে। অভিনয় জীবনেও তার রয়েছে অসংখ্য প্রাপ্তি, পুরস্কার। 1972 সালে মুহসিন হলে ছাত্র নাট্য সংসদে দায়িত্ব পালন করেছেন সম্পাদক হিসেবে। 1975 সাল পর্যন্ত ছিলেন ডাকসুর নাট্যচক্রের সদস্য হিসেবেও। থিয়েটার নাট্যগোষ্ঠীর প্রায় 30টির অধিক প্রযোজনার 1000-এর বেশি মঞ্চনাটকে তার শক্তিমান অভিনয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা 7টার সংবাদের সময় হলো বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিতের পর আবারও শুরু হচ্ছে সুপারমার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুপুর 12টার দিকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এরই মধ্যে সেখান থেকে 3 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে কর্পোরেশন। এদিকে জীবনের সর্বস্ব দিয়ে ক্রয় করা দোকান হারিয়ে পথে বসেছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। অবৈধ দোকান উচ্ছেদের তৃতীয় দিনের মতো যখন ব্যস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তখন জীবন জীবিকার একমাত্র অবলম্বন দোকানটি গুড়িয়ে দেওয়ার চিত্র চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কোনো উপায় নেই এই মানুষগুলোর। অবৈধ দোকান উচ্ছেদের কারণে বেশ কিছুদিন মার্কেট বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ দোকানিরাও। 70-80 লাখ টাকা দিয়ে ক্রয় করা একমাত্র দোকান হারিয়ে নিরুপায় কয়েকশো মানুষ। তাদের দাবি সকল শর্ত মেনে দোকানের লাইসেন্স নবায়ন করেছেন তারা। এখানে যে দোকান নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো অবৈধ হবে না, এটা বৈধভাবে, আমাদের সূত্রপাত কিন্তু বৈধ। 2012 সালে এসে প্রশাসক এসে আমাদেরকে অস্থায়ীভাবে বরাদ্দ দেয়। আমার পথে বসা ছাড়ার কোনো রাস্তা আসেনি, আমার তো সব হয়ে গেছে। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বিগত দিনে যেসব মেয়র ও প্রশাসনে এসেছেন তারাই নকশা জালিয়াতি করে আন্ডারগ্রাউন্ড পার্কিং, লিফট, হাঁটা চলার জায়গা, এমনকি ভবনের টয়লেটের জন্য নির্ধারিত স্থানেও রাতারাতি গড়ে তোলেন দোকান। এমন অন্তত 753টি দোকান রয়েছে যা সবই ভেঙে ফেলা হবে। ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যার ইতিমধ্যেই বলেছেন যে প্রকৃত ব্যবসায়ীদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। অভিযোগ রয়েছে মার্কেটের নকশা জালিয়াতির পেছনে হাত রয়েছে সাবেক একজন মেয়র, মার্কেট কমিটি ও স্থানীয় কমিশনারের বিরুদ্ধে। কিন্তু সেসব অভিযোগ সবই মিথ্যা বলে জানান ওয়ার্ড কমিশনার। এই যে মানুষগুলোরে নিঃস্ব করতেছে আওয়ামী লীগের কান্দে বদনাম হইতেছে আজকে, কিন্তু খাইতেছে তো জামাত বিএনপি সব। দেখেন আপনি
ঢাকা ২ সিটি কর্পোরেশনের ৪২টি মার্কেটে এমন নকশা জালিয়াতির প্রমাণ রয়েছে যা পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। একটি বহুতল মার্কেট নির্মাণের আগেই তার পূর্ব শর্ত হচ্ছে সেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং মানুষের বিচরণের সুযোগ সুবিধা থাকতে হবে, কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নেই তেমন কোনো সুযোগ সুবিধা। কারণ কালের পরিক্রমায় যে সমস্ত মেয়র কিংবা এই সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছেন তারা যে যার মতো করে নকশা জালিয়াতি করে গড়ে তুলেছেন অবৈধ দোকানপাট, আর যার ভুক্তভোগী হচ্ছেন আজকের এই দোকান মালিকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে 40 বছর আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত বিজয়ের 49 বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু এ কথা বলেন। তিনি বলেন, 1972 সালে চট্টগ্রামের বেতবুনিয়ায় বঙ্গবন্ধু যে স্যাটেলাইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 40 বছর পর তার উৎক্ষেপণ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেমে যায় উন্নয়নের চাকা। আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার 49 বছরের মধ্যে 34 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। শ্রমিক সমাজরা বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা, সেই 11 দফার ভিতরে 6 দফা দাবি সন্নিবেশিত ছিল। আজকে যেটা ইউনেস্কো কালচারাল হেরিটেজের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্থান লাভ করেছে, সেই ভাষণে 3টি পাঠ ছিল। 64 পৌরসভায় মেয়র পদে দলের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করে। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলীয় সূত্র জানায়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভাপতির জরিপ এবং প্রার্থীদের যোগ্যতা এবং জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা দলের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে 64 পৌরসভার নির্বাচন। সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছে। করোনা মহামারীর মধ্যে সরকার টিকা প্রদানেও দুর্নীতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করব একটা নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনটা হবে নিরপেক্ষ এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেই কাজ আমরা করছি। ক্যাসিনো অভিযান চলাকালে নেপালিদের পালাতে সহযোগিতার অভিযোগে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর এক সদস্য এবং পুলিশের 2 সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপকমিশনার ওয়ালিদ হোসেন। জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। ফলে অভিযুক্তদের বেতন প্রদান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিগত আখড়ায় এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে আর ঘটতে না পারে, সেই ব্যাপারে আমরা সতর্ক আছি এবং কোনো পুলিশ সদস্য যাতে এই ধরনের ঘটনার সাথে জড়িত না হয়, কোনো সদস্যর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই ভবিষ্যতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিব। পৌষের হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। রোববার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক এবং শিশুদের শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। নওগাঁর 11 উপজেলার হাসপাতালগুলোতে প্রায় 200 রোগী ভর্তি হয়েছে। সংবাদে আর একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। ওয়েব রিলিজ দেয়া সিনেমার ক্ষেত্রে কোনো সেন্সর বোর্ড নেই, তবে সিনেমার সব কন্টেন্ট প্রচারের জন্য নীতিমালা তৈরি করার কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
করোনার সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। যেগুলো যায় সেগুলো হচ্ছে সিনেমা হলে যেগুলো মুক্তি পায়, যেগুলো ওয়েবে মুক্তি দেওয়া হয় সেটার জন্য কোনো সেন্সর বোর্ড নাই। ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ছবি কিংবা অন্যান্য কন্টেন্ট, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট যেগুলো রিলিজ করা হয় সেগুলোর জন্য কোনো সেন্সর বোর্ড নাই। যে কারো আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, আর আদালত কর্তৃক আদালতের আদেশের প্রেক্ষিতে সেটি হয়েছে। ঘোষণা করা হলো জেমকন সাহিত্য পুরস্কার 2020। শনিবার এক ভিডিও বার্তায় এই পুরস্কারের ঘোষণা দেন জেমকন গ্রুপের পরিচালক, বাংলা ট্রিবিউনের প্রকাশক ও কথা সাহিত্যিক কাজী আনিস আহমেদ। এবছর জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন তরুণ কবি হাসনাইন হীরা। অন্যদিকে জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার 2020 যৌথভাবে পেয়েছেন জব্বার আল নাইম এবং ধ্রুপদী রিপন। এছাড়াও অগাস্ট আবু ছায়াব উপন্যাসের জন্য জেমকন সাহিত্য পুরস্কার পান কথা সাহিত্যিক মাসরুর আরফিন। তরুণ কবি ও কথা সাহিত্যিকদের উৎসাহ দেওয়ার জন্য প্রথম পাণ্ডুলিপিকে 2000 সাল থেকে জেমকন সাহিত্য পুরস্কার দিয়ে আসছে জেমকন গ্রুপ। প্রকাশিত হলো দেশের রেল ব্যবস্থার উপর প্রথম পূর্ণাঙ্গ বই রেলকে ঘিরে। রেলের ইতিহাস নিয়ে লেখা এই বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। শনিবার বিকেল 4টায় রাজধানীর কাঁটাবনে সীমিত পরিসরে আয়োজন করা হয় রেলকে ঘিরে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। রেল নিয়ে সাধারণ সব প্রশ্ন ও কৌতূহলকে নিয়ে বইটি লিখেছেন জয়দীপ দে। 10টি অধ্যায় বিভক্ত বইটিতে রেলকে ঘিরে গত 150 বছরের অধিক সময়ে যে সংস্কৃতি ও সভ্যতার বিকাশ হয়েছে তার কিছু আলোকছটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আগামী 10 বছরের মধ্যে আরও অনেক সুবিধাজনক অবস্থায় পৌঁছবে বাংলাদেশের রেল। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে 2028 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে চীন। শনিবার এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। এছাড়া CEBR তাদের রিপোর্টে আরও জানায় চীন 2023 সাল নাগাদ উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে দেখা যায় 2030 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে শীর্ষে থাকছে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত। গেল মাসে চীনা প্রেসিডেন্ট বলেছেন তার সরকারের নতুন 5 বছরের পরিকল্পনার অধীনে করোনা ভাইরাসের সর্বপ্রথম প্রভাব পড়ে চীনা অর্থনীতিতে, তবে দেশটি দ্রুতই তা কাটিয়ে ওঠে। সময় হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগতম। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। খেলার খবর শুরুতেই বক্সিং ডে টেস্টের খবর। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 159 রানে পিছিয়ে ভারত। সফরকারীদের পুঁজি 1 উইকেটে 36 রান। মেলবোর্নে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 38 রানে 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে 86 রানের জুটি গড়েও দলকে বেশি দূর টেনে নিতে পারেননি ট্রাভিস হেড ও লাবুশেন। ব্যক্তিগত 38 রানে ফিরে যান ট্রাভিস হেড। লাবুশেনের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ 48 রান। তাদের বিদায়ের পর প্রতিরোধ করতে পারেনি আর কোনো অজি ব্যাটসম্যান। 195 রানে অল আউট হয় টিম পেইনের দল। ভারতের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 3 উইকেটে 222 রান। মাউন্ট মঙ্গানুয়ে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে 13 রান তুলতেই স্বাগতিকরা হারায় 2 উইকেট। দলের বিপর্যয় সামাল দেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তাদের পার্টনারশিপ 120 রানের। 151 বলে 70 রানের ইনিংস খেলে ফেরেন রস টেলর। তবে দিন শেষে 94 রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। এছাড়া 42 রান করে হেনরি নিকোলাস আছেন উইকেটে।
শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনার কোয়ারেন্টাইনে বছর জুড়ে স্থবির রাজনীতি, মহামারী সংক্রমণ ও জাতীয় স্বার্থে রাজনীতিকে এক মঞ্চে আনতে ব্যর্থ। নতুন নয় পুরনো বাস রং করে গণপরিবহনে শৃঙ্খলা আনার চেষ্টা। ঢাকায় কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্পে আধুনিকায়নে ৩ লাখ টাকা করে পাবেন মালিকরা। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ, বিপুল টাকায় কিনে নিয়মিত লাইসেন্স নবায়নের দাবি দোকান মালিকদের। কিশোরগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধ শতাধিক। বগুড়ার ধুনটে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার 4। নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর সংখ্যা কমলেও দেশের মৃত্যুর সংখ্যা বেড়েছে 1.5 গুণ। নতুন স্ট্রেনের সংক্রমণ, জাপান ও ফ্রান্সেও ভ্যাকসিন নিয়ে নানা প্রান্তে তোড়জোড়। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে 159 রানে, পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। আর এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।